পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সেলাই দিদিমণি ছোটবেলা থেকেই জানতে সেলাই করা? ছোটবেলায় মানে স্কুল লাইফে তো ওয়ার্ক এডুকেশনের কাজ যখন চলতো তো তখন থেকেই আমার একটু ন্যাক ছিল ওই বালিশের ওয়ারের ওপরে কাজ করা বা টেবিল ক্লথের ওপরে কাজ করা, তো সেইখান থেকেই একটু একটু করে এই ন্যাকটা আমার এসেছে। আর ছোটবেলায় আমি তো খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই উঠে এসেছি, তো বাবার ক্ষমতা ছিল না যে কোথাও ভর্তি করে বা কিছু করে একটা বড় কিছু মানে করার জন্য। তো তারপরে আমার বিয়ে হয়ে যায়, তো তখন আমি গ্র্যাজুয়েশন করতে করতে আমার বিয়ে হয়, তারপরেতে খুব তাড়াতাড়ি আমার ছেলেও হয়। তো ওই স্টেজটায় এসে আমার ছেলে মানে তখন 3 বছর, মানে তখন খুব শরীর খারাপ করে, একটা মানে খুব বিরল রোগে আক্রান্ত হয়ে যায়। তো ফিনান্সিয়ালি আমরা তখন অনেকটাই ডাউন হয়ে যাই। তো তখন আমার মাথায় এফেক্ট করে যে আমাকে তো কিছু একটা করতে হবে, এইভাবে চলতে পারে না। তখন আমার শাশুড়ি মা আমাকে ইন্সপায়ার করেন যে তুই তো সেলাইয়ের কাজ খুব ভালো জানিস, তাহলে সেটাকে নিয়ে তুই তো এগোতে পারিস। তখন উনি আমাকে বলেন যে তুই একটা ভালো, এমনি আমি জানতাম টুকটাক দিদি একটু পাশাপাশি কাজ করতাম বা একদম বন্ধু বান্ধবদের এইটুকু কাজ করতাম। মানে কি রকম সেলাই ছিল? সেলাই কাটিং অ্যান্ড স্টিচিং। তো আবার ভালো করে ভর্তি হয়ে কাজটা আবার শিখে আমি আবার নিজে শেখাতে শুরু করি এবং আমার হাজব্যান্ডের পাশে আমি দাঁড়াতে পারি, সেই দিক থেকেও আমি দিদি খুব লাকি। আর উনি আমাকে ঠেলে দিয়েছিলেন যে শুধু হাতাখুন্তির সাথে যুদ্ধ করলে হবে না, নিজে পায়ে দাঁড়াতে। তো আমি যাই, তো সেখানে শিখতে শিখতে দিদি আমার শেখা যখন কমপ্লিট হয়ে যায়, তো ওখান থেকেই আমাকে অ্যাজ এ টিচার হিসাবে ওখানেতেই নিয়োগ করে। তো চলতে চলতে কিছুদিন পর স্কুলটা বন্ধ হয়ে যায়, তখনও আমি একটু মানে মন খারাপ হয়ে যায় আমার যে কি হবে, এরকম করছিলাম কাজটা। তো শাশুড়িমা বলেন আরে তুই তো হাতের কাজ জানিস যখন, তাহলে তুই এক কাজ কর, তোর তো একটা মেশিন বাড়িতেই রয়েছে, তাহলে আমি আর একটা কিনে দিচ্ছি। এবং অ্যাজ এ টিচার হিসেবে যেখানে আমি জয়েন করেছিলাম দিদি, ওখানেরই 2-3 জন মানে স্টুডেন্ট আমাকে বলে দিদি এখান থেকে তাহলে বন্ধ হয়ে যাচ্ছে, তুমি তাহলে বাড়িতে স্টার্ট করো, আমরা তোমার বাড়িতে গিয়েই তো শিখতে পারি। তখন আমি 2-3 জন নিয়ে স্টার্ট করি। তো শাশুড়িমা আবার একটা মেশিন আমায় কিনে দেন, তো সেখানে আমি স্টার্ট করি আমার নিজের বাড়িতে। 3 জন নিয়ে স্টার্ট করেছিলাম দিদি, আস্তে আস্তে সেটা আজকে 100 পেরিয়ে গেছে। তো এইভাবেই আমি এগিয়ে চলেছি দিদি। শেখানোর পদ্ধতিটা কিরকম থাকে তোমার? 12টা মেশিন আছে, 4টে করে ব্যাচ হয় সারাদিনে। আচ্ছা, ব্যাচ ওয়াইজ শেখাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সব রকমই শেখাও সেলাই? সব মেয়েদের মানে সমস্ত কিছু, কোনো কিছু বাদ নেই। তুমি ডিজাইন ফেলারে আমি সব বানিয়ে দিতে পারবো। বাহ, এক্সপার্ট তুমি। 3 জন থেকে 100 জন, এই জার্নিটা কি করে হলো? মানে আমার কিন্তু কোনো অ্যাড নেই, কোনো প্রচার নেই, মানে একজন স্টুডেন্টের হাত ধরেই কিন্তু অপরজন এসেছে। হ্যাঁ, আমার মনে হয় আমি তাদেরকে হয়তো ভালো কিছু দিতে পেরেছি, তাই তারা এসেছে। এমনকি দিদি কোনো নিডি ফ্যামিলি থেকেও অনেকে এসেছে আমার কাছে যে দিদি আমি এরকম কাজ শিখতে চাই, কিন্তু আর্থিক সচ্ছলতা অতটা আমার ভালো নয়, তো আমি দিদি নিজে ফিল করতে পারি আমি কোন জায়গা থেকে এসেছি। তো তখন তাদেরকে বলি তোমরা কাজটা পরিষ্কার করে শেখো, ঠিক আছে, তাহলেই হবে, তাহলেই আমার পাওনা। এখন অনেকের সাথে দেখা হয় দিদি, তারা আমাকে বলে দিদি মাসে আমি এই আর্ন করছি, তো শুনে সত্যি দিদি মানে টাকার থেকেও ওটা আমার কাছে একটা মানে বিশাল বড় পাওনা। তারা সবাই কিছু না কিছু করছে, কারণ কারো হাজব্যান্ডের কাছে কারোকে হাত পাততে হচ্ছে না। আর এটাও নিজের স্যাটিসফ্যাকশন যে আমি এতগুলো মানুষকে শেখাতে পারছি দিদি। ভালো রাখি, এভাবেই মেয়েদেরকে স্বনির্ভর করে তোলো। সবাই তোমার মতন হতে হবে, সবাইকে রাখির মতন হতে হবে, না কি হতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি যে জায়গাটাতে কাজ করি সেই জায়গার ছেলেমেয়েরা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার, তো তাদের মধ্যে পড়াশোনার আগ্রহটা কিন্তু খুবই কম। তো সেক্ষেত্রে তাদেরকে কিভাবে পড়াশোনার মূল স্রোতে ফিরিয়ে আনা যায় আমি সবসময় সেই চেষ্টা করে থাকি। এটা তো আমার শিক্ষাগত দিক থেকে ব্যাপার, এছাড়া আমি সামাজিকভাবে বিভিন্নভাবে মানুষের পাশে থাকি। আমার যে এগরা কাঁথি, তো সেইখানে আমার নামই আছে যে মুশকিল আসান দিদি। যে কোনো সমস্যায় পড়লে মানুষ আমাকে যোগাযোগ করে, সে রাত্রে 2টোর সময় যদি রক্তের দরকার পড়ুক, কি কারোর বন্যায় ত্রিপল দরকার তাতে দরকার পড়ুক, কি ওষুধ পাচ্ছে না তাতে দরকার পড়ুক, মোটামুটি সব সময় আমার মানুষ তার পাশে পায় আর কি। সব থেকে মজার কথা, একদিন আমাকে ফোন করে একজন জিজ্ঞাসা করছে আচ্ছা এখানে কি ঘটক পাওয়া যায় মেয়ের বিয়ের জন্য? আমি যখন স্কুলে চাকরি পাইনি তার আগে আমি পার্ট টাইম করতাম, একদিন 1000 টাকা বেশি চেয়েছিলাম হাত খরচার থেকে, তখন আমি কলকাতায় পড়াশোনা করতাম। তো তখন মা বলেছিল যে 100 টাকা আগে রোজগার করে দেখো রোজগার করার কষ্টটা কতটা। তো আমি মায়ের কাছে একটু অভিমান হয়ে লিফলেট বিলি করতে চলে গেছিলাম। তো সেই মুহূর্তে পেটে কিছু খাবার ছিল না, তো তখন বুঝতে পেরেছিলাম যে পেটে না খেয়ে 100 টাকা রোজগার করার কষ্টটা কি।
গ্রাউন্ড লেভেল থেকেই একদম কাজ করা শুরু করি। রক্ত নিয়ে আমি বিশেষভাবে কাজ করি, যেটা আমার কাছে খুব একটা সেন্সিটিভ ইস্যু। আমার পাড়ায় একজন ভাই থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে রক্তের অভাবে মারা যায়, তো তখনই আমার খুব খারাপ লাগে। তখন আমি মনে করি যে এমন একটা ডেটাবেস তৈরি করব যেখানে রক্তের দরকার হলেই মানুষ দৌড়ে যাবে রক্ত দিতে। তো তার জন্য আমি সমস্ত রেয়ার গ্রুপের ডাটা কালেকশন করি, ব্লাড গ্রুপ চেক করিয়ে আমি একটা ডেটা তৈরি করি। তো এখন যখনই বিপদে পড়ে মানুষ 2টো, 2.5টা, 3টা যখন আমাকে ফোন করুক না কেন, আমি কিন্তু তাদের কাছে দৌড়ে যাই যে রক্তের যোগান দেওয়ার জন্য। আমি আর একটা বিষয় নিয়ে কাজ করি, সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি যেহেতু প্রত্যন্ত গ্রামে কাজ করি, সেখানে কিন্তু মেয়েরা জানে না যে মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় কী ধরনের হাইজিনটা মেনটেন করতে হয়। তারা প্রায়শই স্কুল অফ করে দেয়। তো আমি একদিন তাদেরকে কারণটা জিজ্ঞাসা করি যে তুমি স্কুল আসছো না কেন, এমনি থেকেই পড়াশোনায় পিছিয়ে, তারপর যদি স্কুল না আসে তাহলে সেক্ষেত্রে সমস্যা হয়। তো বললো যে ম্যাডাম একটু সমস্যা হয়েছে। তো আমি ওর সমস্যাটা শুনলাম। তো আমি নিজের উদ্যোগে আমার স্কুলে একটি স্যানিটারি প্যাড ব্যাংক তৈরি করি, যেখানে ক্লাস চলাকালীন যদি কোনো রকম বায়োলজিক্যাল যে প্রসেস যদি শুরু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওরা বিনা পয়সায় সেটাকে নিয়ে সেই ক্লাসটাই করতে পারে। কোনোভাবেই যেন ক্লাস যেন মিস না হয়ে যায়। কখনো আমাদের কাছে এই যে মেনস্ট্রুয়েশন যে জিনিসটা যেন খুব একটা বাধা হয়ে যেন না দাঁড়ায়। নারী স্বাধীনতাকে শুধু মুখে লেখালেখি করলে হবে না, নিজে ফিল্ডে নেমে প্রমাণ করাতে হবে। এবং আমি আমার এগরাবাসীর কাছে আমি একটা ইন্সপিরেশন, কারণ একজন মেয়ে হয়ে সমাজমূলক কাজে নিজেকে নিয়োগ করতে পেরেছি। এতে মানে এগরাবাসী সত্যিই খুব গর্ব ফিল করে। এবং আমিও এগরাবাসী এবং কাঁথিতেও আমার সংগঠনের শাখা রয়েছে, তো আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। খুব ভালো, এরকম উজ্জয়িনী ব্যানার্জির মতো অনেক মানুষ দরকার সমাজে, তবেই তো সমাজ এগিয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শর্মিষ্ঠা, তুমি কি করো? আমি গভর্নমেন্ট সেক্টরে আছি। আমি অ্যাকচুয়ালি ডক্টরেট ইন মাইক্রোবায়োলজি। আচ্ছা। তো এখন আমি আছি গভর্নমেন্ট আমাদের হেলথ মিনিস্ট্রি আন্ডারে পাবলিক হেলথ ল্যাবরেটরি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ল্যাবরেটরিতে। তো ওখানে আমি ল্যাবরেটরিতে অ্যানালিস্ট, মাইক্রোবায়োলজি অ্যানালিস্টে কাজ করি। মাইক্রোবায়োলজি অ্যানালিস্টদের মানে প্রচুর সূক্ষ্ম কাজ। হ্যাঁ, সব মাইক্রোবস। তুমি কোথাকার মেয়ে? আমি বরানগর। আর বিয়ে হয়েছে তো মোটামুটি কাছাকাছির মধ্যেই বিয়ে হয়েছে। কিভাবে বিয়ে হলো? সেটা ইন্টারেস্টিং গল্প আছে, শুনি একটু ইন্টারেস্টিং গল্প। আজ অব্দি সেটা কেউ জানে না, তোমাকে প্রথম বলছি। আমার অ্যাকচুয়ালি নিউজ পেপারে পাত্রপাত্রী অ্যাড দেখে হয়েছে, ম্যাট্রিমনি সাইট থেকে দেখে। সেই সময় মানে এক্স্যাক্টলি আমি প্রিপেয়ার ছিলাম না, জাস্ট আমার এমএসসি আমি পাস আউট হয়েছি, আমার রেজাল্ট আউট হয়েছে। তো তারপরে বাবা মা বলছে বিয়ে দেবে। তো আমার আর আমার বোনের একটা নতুন মানে একটা কাজ হয়েছে, প্রত্যেক রবিবারে আমরা পেন দিয়ে মানে মার্ক করতাম। আর আমার বোনের ক্রাইটেরিয়া ছিল 5 ফুট 10 ইঞ্চি না হলে হবে না। হঠাৎ দেখছি একটা লেখা আছে এমকেটি এমজিটি, ছেলের কোয়ালিফিকেশানে। তখন হট করে মাথায় আসেনি জিনিসটা কী, মানে কোয়ালিফিকেশান ডক্টর দেখছি, এই দেখছি লয়ার দেখছি, বা কেউ অন্যরকমই ইঞ্জিনিয়ার লিখেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা কি জিনিস। এবার আমি ফোন করেছি হঠাৎ, মানে কি বলবো, মানে কিউরিওসিটিতে যেটা কি জানতে। এবার পাপা ফোন ধরেছেন। এবার আমি ফোনে বলছি যে হ্যালো, এরকম আমি পাত্রপাত্রী দেখে ফোন করছি, তো এরকম আপনাদের অ্যাডটা দেখলাম। তো পাপা তো এবার কথা বলছেন, হ্যাঁ এই আমার ছেলে, এই পাপা তো বলে গেলেন। আমি আচ্ছা এমকেটি এমজিটিটা কি? বলছে মার্কেটিং ম্যানেজমেন্ট, মানে ও অ্যাকচুয়ালি এমবিএ আর কি। বলছে ও আচ্ছা বলে এবার আমি রেখে দেওয়ার তালে। তো পাপা বলছে আপনি কে বলছে? এবার আমি না ঘাবড়ে গেছি, পাপার রাশভারী গলা, আমি বুঝতে পারছি পাপা তার আগে বলছে আপনি কে বলছেন? বলছে ছেলের বাবা। এবার আমি তো বলে টলে রেখে দেওয়ার তালে পাপা বলছেন আপনি কে বলছেন? আমি কি বলবো না বলে, আমি মেয়ে বলছি, সেটা না বলে আমি মেয়ের মা বলছি। পাপা বলছে আচ্ছা আপনারা তাহলে দেখে যান, কোথায় মেয়ে দেবেন আগে দেখে যান। বলছি ও মানে অ্যাকচুয়ালি ওর বাবা তো বাড়ি নেই, বাবা এলে দিলে বলো। আজ অবধি সেটা পাপা মিমি জানতো না, এখানেই বললাম। তারপরে মাকে এসে বলতে, মা বললো যে হ্যাঁ আমরা যাবো। আর বাপিও চাইছিলেন যে কাছাকাছি কোথাও হোক। তারপর দেখে হলো, এসে এক কথাতেই দেখে দেখাশোনা করে বিয়ে হয়ে গেল 2 মাসের মধ্যে।
আমি শ্বশুর শাশুড়িকে মিমি পাপা বলি, তো মিমি পাপা প্রথমে দেখে গিয়েছিলেন, পছন্দ হয়েছিল, তো বলেছিল ছেলে এসে দেখে যদি কনফার্ম করে তো খুব তাড়াতাড়ি বিয়ে দিত, কারণ ওর তখন চেন্নাইতে পোস্টিং ছিল, তো ও এসে দেখতেই হয়ে গেল, আর মাঝখান থেকে বিয়ে যেই ঠিক হলো ওইখানে ট্রান্সফার হয়ে চলে এলো। মানে এইভাবে বিয়ে হয়েছে আপনি জানতেন না? ঘটনা আজকেই প্রথম জানলেন? তা মেয়েকে দেখেই কি পছন্দ হয়ে গিয়েছিল? হ্যাঁ, গিয়ে বললাম যে আমাদের ঠিক পছন্দ আছে, ছেলে যদি পছন্দ করে তাহলে আর কি হবে। ছেলে দেখতে গিয়ে পছন্দ হয়ে গেল? হ্যাঁ, ওর পছন্দ। দাদা আপনাদের বিয়ের একটা খুব সুন্দর গল্প শুনিয়েছে ও, সেটা আপনি জানতেন? পরে বলেছে। পরে বলেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমায় যে কি বলবো দিদি, বলার কোনো ভাষা নেই। তুমি আমাদের মাথার উপর ছাদ বাঁচিয়েছো, না হলে রাস্তায় গিয়ে থাকতে হতো। তোমরা নিরাপদে থাকবে, কেউ তোমাদের ঘরবাড়ি ভেঙে দেবে না, আর তোমাদের কেউ রাস্তাতেও নামিয়ে দেবে না, এতেই আমার শান্তি। সত্যি গৌরী, তুমি একটা কাজের কাজ করেছো বটে, নয়তো কতগুলো মানুষ আশ্রয়হীন হয়ে যেত বলো। আজ আমাদের খুশির দিন, তোমার জন্য কিছু জিনিস এনেছি। এই সামান্য কিছু খাবার দাবার আমরা সবাই মিলে এনেছি, তুমি যদি খাও আমাদের খুব ভালো লাগবে। তোমরা আমাকে নিয়ে এরকম কেন করছো বলো তো? আমি তো কিচ্ছু করিনি, যা করার মা করেছেন। আমি শুধু মায়ের ইচ্ছেতে আর চালনায় ওদের শাস্তিটুকু দেওয়ার ব্যবস্থা করেছি। তবে তোমরা ভালোবেসে এগুলো দিয়েছো, আমি খুব আনন্দের সঙ্গে নিলাম। তাহলে আমরা আসি, নমস্কার, আসছি। হ্যালো, কি ছাড়া পেয়ে গেছে এর মধ্যে? কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। কি হলো, এভাবে চমকে উঠলি কেন? কে ফোন করেছে? কি হয়েছে ডাক্তারবাবু, অমন লাগছে কেন তোমাকে? চিন্তার কিছু ঘটেছে? চিন্তার কারণ তো তুমি নিজে গৌরী। এই যে বীরাঙ্গনা সেজে লোকজনের প্রশংসা হাততালি কুড়োলে এর আফটার এফেক্টস কি হবে কখনো ভেবে দেখেছো? ওই প্রমোটার ঠিক কি কি করতে পারে সেগুলো কিছু না জেনে দুপ করে ব্যাপারটাতে ঝাঁপিয়ে পড়লে। মাথা গরম করিস না। কে ফোন করেছিল, কি হয়েছে একটু বলবি প্লিজ? থানা থেকে ফোন করেছিল ছোটকা, ওই প্রমোটারটা ছাড়া পেয়ে গেছে। এর মধ্যে ছাড়া পেয়ে গেল? অবশ্য আমি এটাই এক্সপেক্ট করেছিলাম। তো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত, ওপর লেভেলে নিশ্চয়ই ইনফ্লুয়েন্স আছে। আরে লোকটা যে ইনফ্লুয়েন্সিয়াল সেটা তো বোঝাই যাচ্ছে ছোটকা। তা না হলে ডাইরেক্ট বাড়ি থেকে কেউ তুলে নিয়ে যেতে পারে? এবার বুঝতে পারছো তো? এবার এই পুরো ব্যাপারটা কে সামলাবে? তুমি। ওই লোকটা এখন যদি প্রতিশোধ নেওয়ার জন্য আরো ভয়ঙ্কর কিছু করতে চায়, সেটা কে বুঝবে? তুমি বুঝবে। তুমি আমাকে কেন বারবার দোষ দিচ্ছ ডাক্তারবাবু? আমি কি করতাম? এই লোকটা আমার মেয়ের ক্ষতি করতে যাচ্ছিল, আমি কিছু করতাম না। কেন করবে না তুমি? তুমি তো করবেই। তুমি তো দুর্বলের রক্ষা করতে, অবলার বল। গৌরী, তুমি এটা কেন বুঝতে পারো না যে এই করে তুমি গোটা ফ্যামিলিকে বিপদের মধ্যে ফেলো? এর আগেও এগুলো হয়েছে। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে গৌরী যে তুমি এখন একটা সন্তানের মা। তুমি যেটা করবে তার এফেক্ট তোমার সন্তানের উপর পড়বে গৌরী। আর এর এফেক্ট যদি গৌরী তারার উপর পড়ে, তাহলে কিন্তু আমি তোমাকেও ছেড়ে কথা বলবো না। শান, তুই গৌরীর সাথে এইভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, আরে আমরা তো আছি। তারা কেন? কারোরই কোনো ক্ষতি হতে দেবো না। আমরা সবাইকে প্রোটেক্ট করবো, আমরা অ্যালার্ট থাকবো। ছোটকা আমি জাস্ট বুঝতে পারছি না যে আমার ঠিক কি করা উচিত। হ্যাঁ, সত্যি বলতে কি জানো, আমি তারার ব্যাপারে এখন আমি আর কাউকে ভরসা করতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুমি তো আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছো যে অন্যায় দেখলে কখনো চুপ করে না থাকতে, সব সময় প্রতিবাদ করতে।
অথচ এটাই আমার দোষ হয়ে যাবে সেটা আমি কোনোদিন ভাবিনি। এই কারণেই আমার আর আমার স্বামীর মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। সারাক্ষণ একটা ভয়ে ভয়ে থাকছি, ঠিক কাজ করলেও মনে হচ্ছে ভুল করে ফেলেছি। বিশ্বাস করো মা, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি মা, যখন এরকম কঠিন পরিস্থিতি আসে সবটা খারাপ হতে থাকে। যেন এইরকমই একটা বিপদের সংকেত পাচ্ছি গো আমি। কি হলো? সব মঙ্গলপতি ভাবে নিভে গেল কেন? মা এটা তো ঠিক না। কি হলো মা, কি হলো? কি হলো মা, তুমি এত ছটফট করছো কেন? আজ কি পুজো করবে না? পুজো শুরু করো। হ্যাঁ মা, করবো তো, কিন্তু তুমি সকালের পুজো করবে না? আমরা তো সেই জন্যই এলাম। এখন আর পুজো করা যাবে না, ওই জায়গা ফাঁকা করুন। কি করছিলেন এতক্ষণ? হ্যাঁ, এখনো পুজো শেষ হয়নি কেন গো? তোমাদের তো তারা কিসের? শৈলমা সকল ভক্তদের দর্শন দেবেন, আপনারা এখন যান। এই আবার কি কথা? আগে পুজোটা শেষ হোক। সময় নেই গো, কারণ ঠিক সময় যদি সঠিক ব্যবস্থা না হয় না, শৈলমা আমাদের আস্ত রাখবেন না। আর আজ সব বড় বড় ভক্তরা আসবে কিনা, সেই জন্যই তো আজ সবকিছু বড় করে আয়োজন করা হচ্ছে। আর সবাই তো শৈলমাকে আজ নবরূপে দর্শন করবে। তো কি নবরূপে? মানে কি বলছো নাকি? শৈলমার নতুন রূপ হবে নাকি? শৈলমা পাল্টে যাবে? শৈলমা দর্শন দেবে বলে তোমরা মায়ের পুজোয় ব্যাঘাত ঘটাচ্ছ? মায়ের থেকে বড় কেউ আছে নাকি? পুজো শেষ হোক, তারপর শৈলমাকে বলো সব আয়োজন করতে। শোনো, আমাদের সামনে যা বলেছো, কিন্তু শৈলমার সামনে খবরদার বলো না। যদি শুনতে পায় এমন অভিশাপ দেবে, তখন বুঝতে পারবে। এটা কেমন কথা হলো? বন্ধু যে আমি বলেছিল আর ভক্তদের ডাকবে না, তাহলে ডাকছে কেন ভক্তদের? আসলে তারা তো শিশু, নিষ্পাপ মন, তাই ও জানে না যে ওর ওই বন্ধু আসলে কতটা মিথ্যা বলে। বন্ধু আমাকে মিথ্যে কথা বললো? কেন এরকম করলো বন্ধু? বাইরে কিন্তু আবার একটা সিন হবে, বুঝতে পেরেছিস? কমেডি, খুব মজা হবে। চল না দেখি, চল চল, এই গৌরী চলো, চল চল। কিছুক্ষণ আগে মায়ের মঙ্গলদীপ নিভে গেল, আজ আবার ভক্তদের সামনে শৈলমা নবরূপে দর্শন দেবে। সব মিলিয়ে আমি কেমন যেন অশুভ ইঙ্গিত পাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শৈলমা আপনাদের দর্শন দিতে আসছেন। জয় শৈলমায়ের জয়। আমি কি দেখছি? এ কি করে সম্ভব? চিনাই যাচ্ছে না। বন্ধু এরকম কেন হয়ে গেছে গো? বন্ধুকে তো আমি চিনতেই পারছি না। সত্যি তো, শৈলমা রাতারাতি এতটা বদলে গেল কি করে? শুধু তো সাজগোজে নয়, রূপেও এত পরিবর্তন। এই তো আমাদের সেই শৈলমা। শৈলমা আবার আমাদের দর্শন দিতে এসেছেন। আগের দিন তো একে অন্য রূপে দেখেছিলাম,
কিন্তু আজ তো চেনাই যাচ্ছে না, এটা কি করে সম্ভব হলো? আমি শৈল মা, অসাধ্য বলে যে আমার কাছে কিছু নেই এ কথাটা এবার সবার বিশ্বাস হলো তো। সময় এগিয়ে গেছে ঠিকই, কিন্তু তাতে আমার ক্ষমতা কমে যায়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে আমার ক্ষমতা শুধু বেড়েই চলেছে। এসব কি করছেন শৈলমা? হ্যাঁ, কি হচ্ছে এটা? কি এদিকে আসুন আমার সঙ্গে। কি হলো গৌরী, অবাক হচ্ছ না? নিজের চোখেই দেখতে পাচ্ছ তো সময়ের চাকা কি সুন্দর নিজে নিজেই ঘুরে যায়। এতদিন তোমার মুখে হাসি ছিল আর আমি শুধুই কেঁদেছি, কিন্তু এখন দেখো আমার মুখে কি সুন্দর হাসি দেখেছো, আর তোমার চোখে জল। আপনি আবার এসব করছেন? শিষ্যদের নিয়ে, ভক্তদের নিয়ে আসর সাজিয়ে বসছেন। বসবো না কেন গৌরী? হঠাৎ কেনই বা মনে হলো যে আমি বদলে গেছি? আমি তো বদলাতে পারি না, বরং বদলে আমি এটা বুঝেছি যে সেটাই আমার জীবনের মস্ত বড় ভুল ছিল। ভালো হওয়ার বিনিময়ে শুধুই জুটেছিল অপমান, অবজ্ঞা, লাঞ্ছনা। তাই আবার আমি আগের রূপেই ফিরে এসেছি। শুধু তাই নয় গৌরী, ভালো করে একটা কথা শুনে নাও, বুঝে নাও। আজ এই মুহূর্ত থেকে এই বাড়িতে শৈলমার রাজত্ব শুরু হলো। আর হ্যাঁ, ভুলেও এবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। এবার থেকে সেটাই হবে যেটা শৈলমা চাইবে। জয় শৈলমায়ের জয়। এই কি সর্বনাশ হলো! শৈলমা আবার আগের রূপে স্বমহিমায় ফিরে এসে সেই অন্যায়গুলো আবার করবে। এত করেও মানুষটার মনের পরিবর্তন করা গেল না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার আমাদের প্রতিযোগিতার শেষ গান, শেষ জুটি। আপনারা সকলেই জানেন যে এই প্রতিযোগিতা থেকে একজন প্রতিযোগী সরে দাঁড়ানোর কারণে আমাদের মেঘ রায়ের জুটির অভাব ঘটেছিল। কিন্তু আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের পণ্ডিতজির কাছে যে ওনার এক ছাত্র জিষ্ণু সেন সেই ডুয়েট কণ্ঠটি দিতে রাজি হয়েছে। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি মেঘ রায় আর জিষ্ণু সেনকে। A big round of applause for them. All the best. থ্যাংক ইউ মেঘ, থ্যাংক ইউ। তোর এই অসাধারণ পারফরমেন্সের জন্য সত্যিই থ্যাংক ইউ। নীল যে প্রেম নিয়ে লুকিয়ে তোর গান শুনতে এসেছিল তার সবটা তুই একেবারে শেষ করে দিয়েছিস। ও তোকে কখনো এভাবে গান গাইতে দেখেনি। এত লাইভলি, অনেক কিছু ভেবে নেবে, অনেক কিছু। এবারে আমার দায়িত্ব ফার্স্ট রানার আপ ডিক্লেয়ার করা। ফার্স্ট রানার আপ সুচেতা স্যানিয়াল।
বারবার কোথায় চলে যাচ্ছিস তুই? কোথাও না। মেঘ পেলো? না না, সেকেন্ড আর থার্ড বলেছে, উইনার বলবে। ঠাকুর, একবার আমার কথা শোনো প্লিজ। মেঘ যেন না পায় প্লিজ। তোমাকে জোড়া পাঠা বলি দেবো, প্রমিস। মেঘ যেন না যেতে ব্যাস। আমার উপর ভার বিজয়ীর নাম ঘোষণা করার, যদিও আমার মতে সকলেই বিজয়ী, কিন্তু যেহেতু এটা প্রতিযোগিতা তাই একজনকে তো আলাদা করে বেছে নিতেই হয়। আজকের এই প্রতিযোগিতার বিজয়ী মেঘ রায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ আমি খুব এক্সাইটেড মেঘ, যে আগামী 1 বছর তোমাকে ছাত্রী হিসেবে পাবো, তুমি গান শুনতে পাবো। দেখো মেঘ, তোমার মতন প্রতিভা তো রোজ আসে না, কিন্তু যখন আসে আমার মনে হয় তখন জগৎ এমনই আলো হয়ে যায়, যেমন আজকের মঞ্চটা হয়ে গেছে। মেঘ হলো একজন সম্পূর্ণ সঙ্গীত শিল্পী, আমরা যাকে বলি কমপ্লিট সিঙ্গার। আগামী 1 বছরের দিকে আমি অধীর আগ্রহে তাকিয়ে থাকলাম। মেঘের প্রতিভাকে একটু দিশা দেখাবার কাজ শুধু আমার, বাকিটা তোর মধ্যে রয়েছে। আমি জানি না মেঘ কোনোদিন সঙ্গীতকে নিজের জীবনে ফোকাস হিসেবে দেখেছে কিনা। তুমি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আর আমি যতদূর জানি তোমার প্রধান বিষয় সঙ্গীত না, ইংরেজি সাহিত্য। তবু আমি বলবো মেঘ, যে তুমি যদি সঙ্গীতকে তোমার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে না ভেবে থাকো, তাহলে আরেকবার ভাবো। ঈশ্বর নিজেকে উজাড় করে তোমার মধ্যে সঙ্গীত দিয়েছেন। তুমি হলে সরস্বতীর বরপুত্রী। তুমি সঙ্গীতকে নিজের জীবনে দ্বিতীয় স্থানে ঠেলে দিও না। তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে মেঘ। তুমি নিজেকে সঙ্গীতের মধ্যে ডুবিয়ে দাও। তুমি যত সঙ্গীতের মধ্যে নিজে ডুবে থাকবে, তুমি এক অদ্ভুত আনন্দ পাবে। তুমি নিজেকে খুঁজে পাবে, যাকে তোমরা বলো আইডেন্টিটি, সেটা খুঁজে পাবে। সঙ্গীত তোমাকে দেবে এক অসামান্য জগৎ, এক আলাদা তুমি। এগিয়ে যাও মেঘ। না না না, মেঘকে আমি সন্দেহ করব না, কিন্তু না, সন্দেহ করার তো কারণ আছে। ওই ছেলেটার সঙ্গে অত হেসে গান গাওয়া, মেঘ তো কখনো আমার সঙ্গে এত ফ্রি গান গায়নি। তবে কি এই ছেলেটার সঙ্গে মেঘের সম্পর্ক? তাহলে আর কে কে? রূপ, জিষ্ণু, আহ, মেঘ, আরে সরি দাদা, সরি। মেঘ, মেঘ, তোর সাথে মেঘ, মেঘ প্লিজ, কি করছেন আপনি? আমার হাতটা ছেড়ে দিন প্লিজ, আমার হাতটা ছেড়ে দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ওই লোকটার নাম জানো? ডোডো। তুমি এখন ঘরে যাও, আমার ড্যাডের খুনি ধরা পড়বে। শিওর? ইয়েস, আই এম শিওর। লাভ ইউ। আসি।
মুম্বাইয়ের এক সুপারস্টারকে নিয়ে ওদের বিজ্ঞাপন হওয়ার কথা ছিল, খুব বড় একটা বিজ্ঞাপন। ওদের নুরিকে পছন্দ হয় এবং ওরা নুরির লুক সেট করে। ঠিক একই সময়ে ড্যাডের একটা কাজ এসেছিল, নুরি কন্ট্রাক্ট সাইন করেছিল, কোটি টাকার কাজ। ড্যাড রিকোয়েস্ট করেছিল, অনেকবার রিকোয়েস্ট করেছিল কাজটা ছাড়ার জন্য, নুরি মানেনি। তারপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তুমি কি করে জানলে? আমি ড্যাডকে ফোন করে এখানে এসেছিলাম, কারণ বাড়িতে রোজ রোজ একটা লোকের থ্রেট কল আসছিল, খারাপ খারাপ কথা বলছিল, আজে বাজে কথা বলছিল, আমি সহ্য করতে পারছিলাম না। তাই ড্রাইভ করে এখানে চলে আসি। তুমি ড্রাইভ করতে পারো? হ্যাঁ, আমি ড্রাইভ করে এখানে আসি। আর তারপর এসে যখন আমি দরজা খুলে দেখি, ল্যাঙ্গুয়েজ, আমি বাড়াবাড়ি করো না কিন্তু তুমি। আমি তোমার বিয়ে করা ওয়াইফ নই তো, বিয়ে করা ওয়াইফ নই আমি তোমার। তুমি আমার ওয়াইফ নও। দেখো, তোমার জন্য গোটা পৃথিবী ছেড়েছি আমি, গোটা দুনিয়া ছেড়েছি আমি তোমার জন্য। আর তুমি গোয়ানির ছেলেটার বিজ্ঞাপন করবে? তোমার সঙ্গে কিন্তু আমার কন্ট্রাক্ট সাইন করা আছে। হোয়াট? সো হোয়াট? আমি ওই কন্ট্রাক্ট ছিঁড়ে ফেলে দেব। ছিঁড়ে ফেলে দেব? না, তুমি যেতে পারো না। তাহলে তুমি আমি সু করব। হোয়াট? ইয়েস, তোমার নামে আমি কোর্টে কেস করব। লিসেন, নাও ইউ আর ক্রসিং ইওর লিমিট। তুমি আমাকে কেসের ভয় দেখাচ্ছ? হ্যাঁ, ভয় দেখাচ্ছি, দেখাচ্ছি আমি তোমায় ভয়। তুমি আমাকে এইভাবে ডোবাতে পারো না। আরে তুমি কামিং, ভেতরে এসো, ভেতরে এসো। নো, I hate you. I hate you. আরে 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 হাল, You hate me. আজকের পর থেকে তুমি আরো বেশি হেট করবে আমাকে। তারপর আমি আর জানি না, তবে খুব ঝগড়া হচ্ছিল। আচ্ছা, তুমি ওই লোকটার নাম জানো? হ্যাঁ জানি। কি নাম? সিদ্ধার্থ। তবে একটা নিকনেম আছে। কি? ডোডো। কে গান গাইছে? দর্পণা, তুমি এখন ঘরে যাও। আমার ড্যাডের খুনি ধরা পড়বে। শিওর? ইয়েস, আই এম শিওর। আমি আসছি ডার্লিং, লাভ ইউ, আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি খবর শুনলাম? শুনতে পেয়েছিস? তাও ভালো যে তুই খবরটা শুনতে পেয়েছিস, তোর কান অব্দি পৌঁছেছে। খুব ব্যস্ত না তুই তোর ডিউটি নিয়ে, তোর কাজ নিয়ে? প্লিজ আরাধনা, আমি সত্যিই জানতাম না রে, আমাকে কেউ জানাই পর্যন্ত নেই। জানাবে কোথা থেকে? তুই তো কলকাতাতেই নেই। ফোন করা হয়েছিল, মেহেন্দি জানে, উৎসব জানে, কিন্তু তুই জানিস না। কারণ কি বলতো? তুই না এই বাড়ির সাথে তোর সমস্ত সম্পর্ক চুকিয়ে বুকিয়ে দিয়েছিস। দেখ, আমি কিন্তু ঝগড়া করার জন্য ফোন করিনি। তাহলে কি করতে ফোন করেছিস তুই? দেখ পিসিমণি তোদের বাবার বডিটা একবার দেখতে চেয়েছে, আমি তোর ব্যবস্থা করতে পারি। আরাধনা, সত্যি পারিস? সত্যি পারবি তুই? মা, ও মা। কি মা? এই নাও, কথা বলো। কার সাথে? জগদ্ধাত্রী। ও বলছে ও নাকি ব্যবস্থা করে দিতে পারবে। হ্যালো, তুই কথা বল। আরাধনা, তুই কিন্তু বলবি না আমি কে? এটা কি তোর শর্ত? ধরে নে তাই। ওকে।
কথা বল তুই। এই নে, কথা বল। হ্যালো, জগদ্ধাত্রী। পিসিমণি, আমার কিছু চেনা চেনা লোক আছে, তুমি চিন্তা করো না পিসিমণি। আমি পিসিমশাইয়ের বডিটা তোমাকে দেখানোর ব্যবস্থা করতে পারি। একবার আমাকে দেখার ব্যবস্থা করে দিস। আসলে অনেকদিন দেখিনি তো, মনে নেই, কিছু মনে নেই। সব সব কেমন ধূসর আবছা হয়ে গেছে। একবার দেখিয়ে দিস আমাকে। তোমার গেছি ঠিক, ওই ছেলেটি নুরির ঘরেই ঢুকলো। জগদ্ধাত্রী, তোমার চোখে জল কেন? স্বয়ং ওই দীপরঞ্জন গাঙ্গুলি। হ্যাঁ, উনি আরাধনা উপাসনার বাবা। হ্যাঁ হ্যাঁ, আমার পিসিমণির বর, আই মিন এক্স বর। এই এক্স শব্দটা না ভীষণ খারাপ, ভীষণ খারাপ জান। আমি পিসিমণিকে কথা দিয়েছি, এই দীপরঞ্জন গাঙ্গুলির বডিটা আমি পিসিমণিকে দেখাও, একবারের জন্য হলেও দেখো, একবার জন্য হলেও দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের মতো মেয়েকে না শিমুল খুব শক্ত হাতে টাইট হাতে দমন করতে হয়, তা না হলে কি হয় জানো তো, ওই মাথায় চড়ে বসে তোমরা। আচ্ছা, তুমি যে স্কুলে পড়াও সেটা তো শুনেছি কো-এডুকেশন স্কুল। হ্যাঁ, তো সেখানে নিশ্চয়ই অনেক ছাত্রী আছে। তো কো-এডুকেশন মানেই তো তাই। তা তুমি তো 11-12 পড়াও। পড়াই তো না, তাই বলছি অনেক বড় বড় ছেলেমেয়েরাই তো আছে 11-12 পর কেউ কেউ কলেজে যাবে, আর যারা যেতে পারবে না তাদের তো আবার ঘাড় ধাক্কা দিয়ে বিয়ে দিয়ে দেওয়া হবে। তো কি করবে, যারা পড়াশোনা করতে পারবে না তাদের তো বিয়েই দিয়ে দিতে হবে ন্যাচারালি। তা ঠিক, এটাই তো সব থেকে ভালো অপশন। কিছু না হলে বিয়ে দিয়ে দাও, জীবন একেবারে সার্থক। তুমি কি কি বলতে চাইছো বলো তো এক্স্যাক্টলি? তোমার কথা তুমি কিছু বুঝতেই পারছি না। অর্ধেক সময় তো তোমার কোনো কথা বোঝা যায় না, তোমার তো উপক্রমণিকাতেই সব শেষ হয়ে যায়, আসল কথাটা ধরাই তো যায় না। না, তাই বলছি যে এইসব বড় বড় ছেলে মেয়েদের তুমি ঠিক কি শেখাচ্ছ? কি শেখাচ্ছি মানে আমি কি নীতি ধর্মের ক্লাস নিতে যাচ্ছি নাকি? তুমি তো একজন শিক্ষক, তো একজন শিক্ষক যে শুধু বই মুখ করে সবকিছু শেখায় সেটা তো নয়, তার বাইরেও তো কিছু শিক্ষা দীক্ষা দেয়। কি শেখাও তুমি তাদের? যে শ্বশুর বাড়িতে যাওয়ার পর বিয়ের পর তাদের যদি অত্যাচারিত হতে হয় সেটা মুখ বুজে সহ্য করবে, লেখাপড়া শিখেও তারা কোনো প্রতিবাদ করবে না, এটাই শেখাও বুঝি? না, আমার বেলায় তো এটাই করতে বলছো তুমি আমায়। তুমি না বড্ড বাড়াবাড়ি করছো এবার শিমুল, বড্ড বাড়াবাড়ি করছো। মাঝরাত্রে এসব বাড়াবাড়ি কিন্তু আমার একদম ভালো লাগে না। তাহলে আর কি, মাঝরাতে যেটা ভালো লাগে সেটার জন্য তৈরি হয় না। এদিকে এসো, এসো। লাগে আমার, বোঝো না? আচ্ছা, একটু ভদ্রভাবে কাছে টানতে পারো না? প্রত্যেকটা দিন না আমার সারা শরীরে কালশিটে পড়ে যায়। কালশিটে পড়ে যায় না? কালশিটে তো পড়বেই, এরকম শক্ত হয়ে থাকো তুমি, কালশিটে তো পড়ারই কথা। আচ্ছা শিমুল, আমি তোমাকে একটা কথা আগেও জিজ্ঞেস করেছি, আবারও জিজ্ঞেস করছি, তুমি ঠিক করে বলো তো, বিয়ের আগে কি তোমার কোনো প্রেম টেম ছিল? যেখান থেকে দেখছো না, ধরে নাও এখান থেকেই আমার জীবন শুরু। আমার আগের জীবন নিয়ে না কথা বলার তোমার কোনো অধিকার নেই। না, আমার খুব জানতে ইচ্ছে করছে শিমুল, যে তুমি এরকম শক্ত হয়ে থাকো কেন? কেন?
না আমার তো অন্য বন্ধু বান্ধবদেরও বিয়ে হয়েছে, কই তাদের তো এক্সপিরিয়েন্স এরকম নয়। শোনো, তোমাকে না একটা কথা বলি, তুমি না মেয়েদের মন নিয়ে বোঝো না, তুমি শুধু শরীর বোঝো। একটা মেয়েরও না মন থাকে, মেয়েরাও না একটু ভালোবাসা চায়, একটু যত্ন চায়, একটু আদর চায়, কিন্তু তুমি তো এসবের মানেই বোঝো না। তোমার কাছে মেয়ে মানে ভোগের বস্তু। তাই আমার যখন কষ্ট হয় না, আমি যখন যন্ত্রণায় কাতরাই, ব্যথায় যখন ছটফট করি, তুমি কি করো জানো? মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ো, নাক ডেকে ঘুমিয়ে পড়ো। তুমি আমার মনটাকে কোনোদিনও বোঝার চেষ্টাই করোনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওহ, কিসের আওয়াজ আমার বাড়িতে এত? এই হাতটা এইটা এরকম, এইটা ঠিক আছে? আবার এক, আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। বুঝেছো তো তোমরা? হ্যাঁ, এতটা অবধি বলি। ও কি কথা? হ্যাঁ, আমার বাড়িতে সমস্ত হচ্ছেটা কি? কাকিমা, একটু রিহার্সাল হচ্ছে, এবার থেকে মাঝে মাঝে হবে, আপনার কোনো আপত্তি নেই? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলি এটা আমার বাড়ি না যে বাইরে থেকে এসেছে তার বাড়ি, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই যে কার অনুমতি নিয়ে সব করছো? মা, আপনার ছেলেকে আমি বলেছিলাম, দেখুন আপনারা তো আমাকে যেতে দিলেন না, যদি যেতে দিতেন তাহলে বাড়িতেই ঝামেলাটা হতো না। আজকে আমাকে যেতে দিলেন না, তাই ওরা সবাই এই বাড়িতে এসেছে। আর একই পাড়ায় থাকি, যেখানে সবাই পারফর্ম করবে আমি পারফর্ম করব না, কেমন লাগবে বলুন তো? একই পাড়ায় থেকে তো আর আনসোশ্যাল হতে পারবো না। আর আপনারা তো সবাই যাবেন প্রোগ্রাম দেখতে, আমি একা বাদ থাকবো, সেটা কেমন হবে বলুন তো? বলছি মা, আপনি এখানে বসুন না, দেখুন না, আপনার ভালো লাগবে। এত সাহস তোমার? হ্যাঁ, এই দুদিন আগে আমি তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিতে চেয়েছিলাম, দয়া করে রেখেছি, তোমার মায়ের কথায় তোমাকে সুযোগ দিয়েছি, তারপর আজই তুমি এত বড় সাহস দেখাচ্ছ, এত বড় আস্পর্ধা তোমার? হ্যাঁ, এই কোন বংশের মেয়ে রে বাবা? এই বাড়িতে আসতে না আসতে এই দুদিনে আমার হাড় মাস একেবারে কালি করে ছেড়ে দিলে। এই বুড়ি, এই শোন আমার কথা। থাম। এই ভাগ শোন, একটু শান্ত হয়ে বস, দেখবি সুন্দর লাগবে দেখতে। শুরু করতে পারলো না, সে বকর বকর আরম্ভ করে দিচ্ছে, বলে আমাদের বংশে এরম নাচ গান কখনো হয়েছে নাকি? এর আগে হয়েছে? পাড়ার মেয়েগুলো এসছে, ওরা একটু নাচ গান করবে, আনন্দ ফুর্তি করবে, তা না, ওনার গায়ে একদম ফসকা পড়ে যাচ্ছে সবাই নাচ গান করছে বলে। বেশি একেবারে। এই তোরা নাচ তো, আমি বলছি তোরা নাচ। এই তো নাচছে এসে বাড়িতে কেন হলে? নাচলে কি তো বাড়িটা ক্ষয়ে যাবে নাকি? এই চুপ করবি তুই, চুপ করবি তুই নাকি দেবো তোকে চোরের মুঠি ধরে দেবো? তুমি নাকি উল্টা উল্টা দেবে নাকি? তোকে একবার দেবো আমি। এত বড় সাহস? আচ্ছা দাঁড়া, আসুক আজকে পলু বাড়িতে, দেখাচ্ছি তোর মজা আমি। এই তো পলুকে আমি ভয় পাই নাকি? পলুকে ভয় পাই? পলু আসুক, আমার না বউ আছে জানিস তো, ও আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। মামা বলছি একটু শান্ত হন না, দেখুন বাড়িতে সবাই এসেছে, বাচ্চা বাচ্চা মেয়েরা নাচ করছে, রাগ করবেন না। আর আপনি তো কখনো এসব দেখেননি, দেখুন না কি সুন্দর নাচ হচ্ছে, আপনার ভালো লাগবে। শেখাচ্ছ? হ্যাঁ, শেখাচ্ছ তুমি আমায়? দাঁড়াও দাঁড়াও, আজকে পরাগ বাড়িতে আসুক, পলু বাড়িতে আসুক, আজ দেখে নিও তোমারই একদিন কি আমারই একদিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লাইনও কম ছিল বলো, আর পুজোটাও কি ভালো করে দেওয়া হলো, দর্শনও খুব ভালো হয়েছে। মিতুল,
পুজো দেওয়া তো কমপ্লিট, তাহলে নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান আবার কি? ও লং ড্রাইভ, ওসব মাথা থেকে বের করে দাও, এখান থেকে সোজা বাড়ি। মিতুল তো এক মিনিট তুমি দাঁড়াও, তুমি সবসময় এরকম কেন? মানে বাড়ি তো তুমি যাবেই, আজকে আমরা এতদিন পর বেরিয়েছি, একটু সময় কাটাবো, তা না তুমি বাড়ি চলে যাবে? তোমার কি হয়েছে বলো তো? কি হবে মানে এতদিন পর আমরা একটু টাইম পেয়েছি, তো আমরা একটু সময় কাটাবো না? মিতুল পাপড়ি চাট খাবে? এবার আমার সত্যি কেমন কেমন লাগছে। লং ড্রাইভে যাবে, পাপড়ি চাট। তুমি বাইরের খাবার কথা বলছো? তো তোমার শরীর টরীর ঠিক আছে তো? মিতুল আমি একদম ঠিক আছি। পিসিমণি কিন্তু বাড়িতে একা রয়েছে। মিতুল তুমি কেন চিন্তা করছো বলো তো? আমার ভাই বোনদের পিসিমণি বড় করেছে, কোনো অসুবিধা হলে ফোন করে নেবে। সে তো আমি জানি, কিন্তু একা হাতে তো সবটা সামলাতে হবে না। আর আদরকে আমি এখন বাড়ির বাইরে বেরোতে দেবো না। আচ্ছা দিও না, বলছি তো, কেন চিন্তা করছো? পিসিমণি ফোন করলে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে দাদা দিন। একদিকে কিন্তু নিশ্চিন্ত হওয়া গেছে বলো, পুজোটা শান্তি মতন দিতে পেরেছি। দিন ওটা। ওই দেখো আমি কি করে ধরবো এবার। আচ্ছা ওখানে রাখো না, পরিষ্কার তো ওখানে রাখো, যাও। কি ভালো বানিয়েছো কাকু। ফোন এসছে। হ্যালো, হ্যাঁ বলুন। না না এখন বাড়ি যাওয়া সম্ভব নয়, আমি বাড়ি থেকে দূরে আছি। আপনি আমার কথা শুনুন, আপনি কাজ করুন, আপনি ওই অ্যাডমিন প্যানেলে যান, গিয়ে সব ফাইল সাজানো আছে। হ্যাঁ সব পেয়ে যাবেন। ওকে হ্যাঁ হ্যাঁ রাখছি। আচ্ছা মিথুন এটা এত ঝাল হলো কি করে? বুঝেছি তোমার বদমাইশি না, তুমি না ঠিক না করবে না, তুমি খুব ছেলে মানুষই করো। তাহলে এতটা এবার করো ছেলে মানুষই। চল চল দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। বাবা হুশাস করতে হবে না, নাও ধরো। ইন্দ্রবাবু বাবা, পুজোর ফুল এভাবে মাটিতে পড়ে আছে। শিবার নামে পুজো দিলাম, ঠাকুর আবার কোনো অমঙ্গল হবে না তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক্ষুনি ঠিক হয়ে যাবে শিবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দেখ শিবা আমার নিজের বেটা না, আমার কাছে ওকে বড় করতে দিয়ে গেছিল। কি যে হলো, হঠাৎ যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমি জানতাম তুই আমার কষ্ট সহ্যই করতে পারবি না, তুই ঠিক আসবি আদর। শিবা তুই? আপনি তো বলেছিলেন আমি আপনার ছেলের মতো, আপনার কষ্ট হচ্ছে সেটা দেখে আমি কি করে চুপ করে থাকবো? ম্যাডাম এই পেয়ারা মাখা। তুই এরকম ঝড়ঝড়ের মধ্যে পেয়ারা মাখা আনতে গেছিস? কে বলেছে যেতে তোকে? ও মা, কেউ বলতে যাবে কেন? আমি কি নিজে থেকে আপনার জন্য আনতে পারি না? কি বললাম মিথুন?
মিতুল কোথায় যাচ্ছ? এবার বেরিয়ে আসলে কেন? এখন কোনো প্রশ্ন করো না, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। এসো। মিতুল রজনী দিদি। মিতুল ম্যাডাম আপনি এখন আবার এলেন? मेरा शिवा ठीक है ना और ज्यादा कुछ नहीं हुआ ना शिवा का? शिवार কিচ্ছু হয়নি। আমি শিবার সম্পর্কে জানতে এসেছি। ওই বয়স্ক মহিলা কবে দিয়ে গেছিল শিবাকে? মানে কত বছর আগে? তারিখটা সময়টা জানা খুব জরুরি আমার কাছে, একটু মনে করে বলো না। আদরের বয়স তো এই সময় ওরকমই হওয়ার কথা। আর তারিখটা? 6 सितंबर सुबह को लगभग 8 साढ़े 8 बजे वो बुढ़ी औरत आके मुझे देखे गई थी। 6 সেপ্টেম্বর। কিন্তু আপনারা এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? কারণ ওই দিনই আমার ছেলে আদর হারিয়ে গেছিল। क्या? एक ही दिन में हुआ था? হ্যাঁ, আর একই এলাকাতেও। এমনকি শিবার পিঠের জরুলটা ওর সঙ্গে একদম মিলে গেছে। तो फिर ठीक है, तो जो अभी जो आदर आप लोगों की घर पे है वो कहाँ से आया? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না কিছু। যখনই আমি শিবাকে দেখি আমি কেন জানি না একটা টান অনুভব করি। আচ্ছা আমি বলছি, শিবা সেই সময়কার কোনো ছবি আছে আপনার কাছে? একসাথে বা সিঙ্গেল, মানে যে কোনো একটা ছবি হলেই হবে। স্যার কিন্তু আপনারা এত কিছু জানতে চাইছেন কেন? শিবার আমাদের কাছে আসা আর আপনাদের ছেলের হারিয়ে যাওয়াটা আপনাদের একই ঘটনা বলে মনে হয়? আপনাদের কি মনে হয় শিবা আপনাদের ছেলেই আদর? জানি না সোনিয়া, কিন্তু শিবাকে যত দেখছি তত যেন মনে হচ্ছে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে তোমায় কোনোদিন খুঁজে পাবো এটা কল্পনাও করিনি দেবী। বাবা আমি যাদের মিলিয়ে দেব ভেবেছিলাম তারা নিজেরাই মিলে গেল। আমার মেয়ে তিতির তোমার আর দিদি ভাইয়ের মেয়ে। তুমি নিশ্চয়ই দিদি ভাইকে জানিয়ে এখানে আসোনি। তুমি কেন এলে সুজয়? তুমি চলে যাও। ম্যাম বাবা কিন্তু আপনাকে খুব মিস করে। বাবা আজও আপনাদের ছবিটা দেখে চোখের জল ফেলে। আপনার দেওয়া কবিতার বই, আপনার পরা শাড়িগুলো সবকিছু বুকে আগলে রেখে দিয়েছে আজও। সোমের মা হয়তো নেই, কিন্তু শাড়িগুলো আমি যত্নে আলমারিতে রেখে দিয়েছিলাম। বাবা খুব মিস করে আপনাকে। তুই সব জানতিস? জানতাম, সব জানতাম আমি। তোমাদের মিলিয়ে দেওয়ার জন্যই তো সবকিছু করা আমার। আমি ভেবেছিলাম তোমাদের দেখা করাবো, তোমরা দুজনে দেখা করে আমার রোমান্টিক প্ল্যানটাকে একেবারে মাটি করে দিলে। সুজয় তুমি বললে না তো দিদি তোমার আর দিদি ভাইয়ের মেয়ে, তাই তো? হ্যাঁ, আমারই তো মেয়ে।
জানি এতগুলো বছর পরে আপনার বাবার সাথে দেখা হয়েছে, তাই আপনার মাথাটা বোধহয় ঠিক করে কাজ করছে না। আমি তিতির বসু, বাবা তো ব্যানার্জি, উনি আমার শ্বশুর মশাই। দেবী, তিতির হলো আমার আর তোমার সন্তান সোমরাজের স্ত্রী। আমার সোমরাজ, আমার সোমরাজ, সোমরাজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বাড়ি থেকে চলে আসার সময় সোমকে আমার সঙ্গে নিয়ে আসতে চেয়েছিলাম। তখন দিদিভাই আমাকে বলল যে এখন তুই সোমকে নিয়ে যাস না, আগে নিজের একটা ব্যবস্থা কর। দিদিভাই নিজে এসে আমাকে সোমকে দিয়ে যাবে সেটা বলল। তারপর একদিন দিদিভাই বলল যে তুমি নাকি চাও না যে সোম আমার সঙ্গে থাকুক। দিদিভাই তো একদিন লুকিয়ে লুকিয়ে সোমকে আমার সঙ্গে দেখা করাতে নিয়ে আসবে বলেছিল পার্কে। দিদিভাই এসেছিল সুজয়, কিন্তু সোম আসেনি। সোম আসেনি? না রে, ও আসতে চায়নি। তুই একটা কাজ কর না, তুই ফোনে ওর সঙ্গে কথা বল, আমি ডায়াল করছি। হ্যালো বেটা রাজ, বেটা তোমার মা তোমার সঙ্গে কথা বলতে চায়, একটু কথা বলো। তোমার মাদার, হ্যাঁ না। হ্যালো, আমার মাদার, আমার কোনো মাদার নেই। আই হেট মাই মাদার, আই হেট মাই মাদার। সোমের মুখ থেকে এই কথাগুলো শোনার পর আমি লজ্জায় আর কোনো দিন সোমের সাথে যোগাযোগ করিনি। কিন্তু আমি তোমাকে অনেকগুলো চিঠি লিখেছিলাম সুজয়, আমি নতুন বাড়ির অ্যাড্রেসও দিয়েছিলাম তোমায়, কিন্তু তুমি কোনো রিপ্লাই করোনি। কারণ চিঠিগুলো বাবার কাছে পৌঁছয়নি। ওই চিঠিগুলো মালিনী ব্যানার্জি নিজের আলমারিতে লুকিয়ে রেখে দিয়েছিল। মনে আছে বাবা, আগের দিন আমি বলছিলাম না, আমি শাশুড়ি মার আলমারি থেকে এমন একটা জিনিস চুরি করেছি যেটা ওনার সংসারের ভিতটাকে নাড়িয়ে দেবে। সেই প্রমাণ হচ্ছে ওই চিঠিগুলো। তার মানে চিঠিগুলো তোর কাছে? আমার কাছে আর কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই। চিঠিগুলো মালিনী ব্যানার্জি কোথায় বুঝতে পেরে চুরি করে আবার নিজের জিম্মায় নিয়ে নিয়েছে। আমি যখন চিঠিগুলো পাই তখনই আমার কাছে সব রহস্যগুলো পরিষ্কার হতে থাকে। আমি জানতাম সোমরাজবাবুর মা সোমরাজবাবুকে 3 বছর বয়সে একা ফেলে যেতে পারেন না। ইনফ্যাক্ট কোনো মাই এই কাজটা করতে পারে না। তারপর আস্তে আস্তে যারা দুজন অজান্তে একে অপরের থেকে আলাদা হয়ে গেছে তাদের মিলিয়ে দেওয়ার ক্লু পেতে লাগলাম। দুজনের পছন্দের কবিতা, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। ম্যামের শাড়িতে SD লেখা। বাবার জন্মদিনে ম্যামের পায়েস বানানো। আর সব শেষে ক্লু হলো ওই ছবিটা। ম্যাম মনে আছে আপনার ওই বেনারসির অ্যাসাইনমেন্টটার সময় ওই একই ছবি আমি আরেক জায়গায় দেখেছিলাম, বাবার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো হ্যালো, আমার মেয়েটা আমার হারিয়ে গেছে।
আমি বিধবা মানুষ, বয়স হয়েছে, আমার মেয়েটার যদি কিছু হয়ে যায় আমি আর বাঁচবো না, আমি মরে যাব। এসব আপনি কি বলছেন? তুমি তো বলো তুমি মুকুট, সকলের মাথায় থাকো তুমি। আমি তোমায় সারা জীবন আমার মাথায় করে রাখবো। আপনার পূজা নয়, পৃথিবীর কোনো পূজার কোনো ক্ষতি হতে দেবে না এই মুকুট। আপনাকে কথা দিলাম। তুমি পারবে, বল না তুমি পারবে, পারবে আমার মেয়েটাকে খুঁজে এনে দিতে পারবে, আমার মেয়েটাকে ফিরিয়ে নিতে পারবে? পারবো। তাহলে পার, আমিও তোমাকে ফিরিয়ে দেব। কি? রায়ানকে। রায়ান অনেক অন্যায় করেছি, অনেক 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 অন্যায় করেছি। তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দাও, আমি আমি রায়ানকে তোমার কাছে ফিরিয়ে দেবো। আমার জীবনে কাউকে প্রয়োজন নেই, কিন্তু আমি আপনার পূজাকে ফিরিয়ে দেব। আপনাকে কথা দিচ্ছি, আপনাকে কথা দিচ্ছি। আমার মায়ের দিব্যি। কার সাথে কথা বলছো তুমি? কার সাথে কথা বলছো তুমি? লগ্না, আমি তো মুকুটের সাথে কথা বলছি। এই মুকুট ফ্রড, চিট, একটা লোক ঠকাচ্ছিস। বাড়িতে বিয়ের নাম করে ঢুকে তাদের সাথে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে পালাচ্ছিস। কি ভেবেছিস তুই? তুই কি ভেবেছিস? তোর এই স্কিমবাজি আমি বুঝি না? তোর নামে থানায় ডায়েরি করা হয়েছে। কি? হ্যাঁ, তোর নামে থানায় ডায়েরি করা হয়েছে। আমি আহিরকে দিয়ে তোর নামে থানায় ডায়েরি করেছি। তোকে দেখা মাত্রই অ্যারেস্ট করে নেওয়া হবে, বুঝতে পেরেছিস? ছুঁয়ে দেখতে বলো। মানে তোমার বরকে আমায় ছুঁয়ে দেখতে বলো একবার। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, সাধারণ লোহার তার ভেবো না আমাকে, হাই ভোল্টেজ লাইনের তার আমি। হাজার হাজার ভোল্ট। একবার ছুঁলে তোমার বোন এমন ছটকা খাবে না তুমি কল্পনাও করতে পারছো না। এই মুকুট, চিৎকার করবে না, একদম চিৎকার করবে না তুমি। আহির মুখার্জিকে বলুন বাবার নাম, ঠিকানা, গোত্র, রাশি, গণ, নক্ষত্র সব নিয়ে আমি কুষ্টি তৈরি করছি। এখন রাশির অবস্থা মোটেও ভালো নয়, পিতৃস্থান অশুভ। আর পিতার নাম জানো তো? নিকুঞ্জ মুখার্জি। রাখছি। এই দাঁড়া, ফোন রাখবি না। একটা কথা তোকে বলে দেওয়া দরকার। কি? আমি ছোটদা ভাইয়ের বিয়ে ঠিক করেছি। 7 দিনের মধ্যে আমি ছোটদা ভাইয়ের বিয়ে দেব। এই রায় চৌধুরী বাড়িতে সত্যিকারের বউ আসবে, সত্যিকারের বউ, কোনো প্রতারক নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পূজা কোথায় গেল? পূজা, মাই গড, তার মানে ওকে তুলে নিয়েছে। জানো তো, রায়ান বলেছে যদি কেউ পূজাকে খুঁজে দিতে পারে সে হচ্ছে তুমি। তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দাও, আমি রায়ানকে তোমার কাছে ফিরিয়ে দেবো। আমার জীবনে কাউকে প্রয়োজন নেই, কিন্তু আমি আপনার পূজাকে ফিরিয়ে দেব। আপনাকে কথা দিচ্ছি, আপনাকে কথা দিচ্ছি। আমার মায়ের দিব্যি। হ্যালো, রায়ান বলছি। হ্যাঁ বলুন। তুমি কোথায়? জরুরি দরকার আছে। কি দরকার? খুব প্রবলেম হয়েছে। কি প্রবলেম? খুব প্রবলেম হয়েছে, তোমার জানা দরকার। আর দেখুন, এখন এত কথা বলার সময় নেই। প্লিজ, দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। প্লিজ আমার কথাটা শোনো। এই রাতটা কেটে ভোর হয়ে গেলে আমি মুশকিলে পড়ে যাব। আমার কথা শোনো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর তুমি যদি আমার কথা না শোনো, আমি সত্যি বলছি আমি প্রবলেমে পড়ে যাব।
তার থেকেও অনেক বড় প্রবলেম এখানে হয়েছে। আপনার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি তাকে পাগলের মতো খুঁজছি। আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ, আমাকে একটু সময় দিন। কাল সকালের মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। মুকুট প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার কথাটা শোনো। আজকে রাত ভোর হয়ে গেলে তুমি আমার জীবন থেকে সরে। মুকুট 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 মুকুট, তুই ফোনটা কেটে দিলে। আমি তোমাকে ভালোবাসি। আজকে রাত ভোর হয়ে গেলে কাল থেকে আমার বিয়ে তোড়জোড় শুরু হয়ে যাবে। I love you, Mukut. I love you, Mukut. I love you, Mukut. I love you. 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 I really love you. Really love you. Love you. Love you. Love you. Love you. Love you. I love you. ছোটদা ভাই, কে? মুকুটকে ভুলে যাও। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেমন যেন চেনা চেনা লাগছে আমার ফুলমাসিকে। গলায় মেডেল পরে খুব ফুর্তিতে আছো, তাই না লোকপর্ণা দত্ত? দেখো কিরকম যতুগৃহ বানিয়ে দিই তোমার দত্ত বাড়িকে। এই একটা ঝামেলা শেষ হলো, আমার বাড়িতে ডাকাত পড়লো। যত রাস্তা মাই বাড়িতে। আরে ডাকাত পড়বে কেন? আরে পর্ণার মতো মেয়ে যে বাড়িতে থাকে সে বাড়িতে ডাকাত পড়তে পারে? ডাকাত সব পালিয়ে যাবে তো। হ্যাঁ, উই আর সো প্রাউড অফ ইউ বৌদি। তুমি শুধু এই বাড়ির গর্ব নয়, তুমি পুরো পাড়ার গর্ব। কাউকে খুঁজছেন? ফুলমাসি, ফুলমাসি, ও ফুলমাসি। তোদের কোনো আক্কেল নেই নাকি? দেখছিস তো আমাদের বাড়িতে একজন লোক এসছে, জানা এখন কোন একটা ছুতো পেলেই হলো, উঠোনে এসে মোচ্ছব শুরু করে দেবে। ক্লাবে গিয়ে করবি এসব মোচ্ছব। মানিকদা, তোমরা বরং এখন এসো, আর পরে এসে একবার সৃজনের সঙ্গে দেখা করে যাও। ঠিক আছে, যাচ্ছি। বলছি পর্ণা, আমাদের খ্যাটনটা বাকি রয়ে গেল। হ্যাঁ রে বাবা, সে তো হবেই, নিশ্চয়ই হবে। তা মাসি, আপনাকে এতদিন কেন দেখিনি? বিয়ের পরে তো আপনাকে দেখিনি আমি। কি করে আসবেন উনি? আসলে ফুলমেশো, ফুলমেশোর তো বদলির চাকরি না। বদলির চাকরি? হ্যাঁ, কখনো চায়না, কখনো জাপান।
পরশু হনুলুলু, আর তরশু রানাঘাট। এই তিন্নি, ওটা রানাঘাট না রে বাপ, রাশিয়া। ও হ্যাঁ হ্যাঁ, রাশিয়া। আসলে র ছিল তো তাই ঘুমিয়ে গেছে। তবে কেমন যেন চেনা চেনা লাগছে আমার ফুল মাসিকে, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। বাবা, একেবারে বিদেশে পা দেওয়ার মাসিকে লুকিয়ে রেখেছিলেন দিদি, অদ্ভুত তো। গলায় মেডেল পরে খুব ফুর্তিতে আছো তাই না আলোকপর্ণা দত্ত? আমার ঘরে শীত কেটে ঢুকেছিলে, এবার আমি তোমার ঘরে ঢুকলাম। দেখো কিরকম যতুগৃহ বানিয়ে দিই তোমার দত্ত বাড়িকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বটু সোনা, তুমি কোথায় গেলে গো? কোথায় গেলে তুমি? আননোন নাম্বার। হ্যালো, দেখো পুলিশ আমায় হন্যে হয়ে খুঁজছে। পুলিশ নিশ্চয়ই আমাকে ট্র্যাপ করেছে, তাই আমি তোমাকে এই নতুন নাম্বার থেকে ফোন করছি। সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছে তিনি রানী, সব জায়গায় পুলিশ আমাকে খুঁজছে। আমার ছবি দিয়ে পোস্টারও বার করে দিয়েছে। মশার কামড়ে আমি আর বাঁচতে পারছি না তিনি রানী, আমার একটা থাকার জায়গা করে দাও প্লিজ। থাকার জায়গা? আমি কোথায় তোমাকে থাকতে দেব? কেন, তোমাদের বাড়িতে। তোমার মাথাটা কি খারাপ হয়েছে নাকি? না তিনি রানী, আমার লুকিয়ে থাকার জন্য ওটাই এখন সব থেকে সেফ জায়গা। পুলিশ আমাকে নরকেও খুঁজতে যাবে, কিন্তু আমি পর্ণা দত্তের বাড়িতে আছি, এটা কিন্তু ওরা ভাববে না। মমিতা, এই ছাগলিটার মাথা খারাপ হয়ে গেছে। ওর মাথায় কলঘর থেকে বালতি ভরে জল এনে ঢালো। ও কি বলছে তুমি বুঝতে পারছো? ওর ওই বটু সোনা নাকি এই দত্ত বাড়িতে এসে উঠবে, তারপর এখানেই থেকে যাবে। এটা মানে কি বলতো? আমি বলছি সবার আগে এইটাকে বাড়ি থেকে বের কর। না না না, এদিকে এদিকে শোন না, তুই যা বলছিস ভুলভাল বলছিস। এখন কতদিন একটু চুপ করে থাকতো, তুই আর কিছু বলিস না, একটু মৌনব্রত পালন কর। আরে বাবা, তোরা আমার পুরো কথাটা না শুনে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস। বলছি বটু এখানে এমনি এমনি থাকবে না। মানে হলো বটুকে যদি আমরা এখানে থাকতে দিই, তাহলে বটু বলেছে জামাইবাবুকে 10 লাখ টাকা দেবে। সত্যি করে বলতো যে তুই যেটা বলছিস যে এই বটুকে যদি আমাদের বাড়িতে রাখি, তাহলে এই 10 লাখ টাকাটা সত্যি সত্যি দেবে? ঢপবাজি নয় তো? বলছি বনু, বলছি বটু যদি এখানে এসে থাকে তাহলে তো ওকে লুকিয়ে থাকতে হবে, মানে লুকিয়ে বাড়িতে ঢুকতে হবে, তাই না? অতদিন কি করে হবে বলতো লুকিয়ে? এটা তো ওর ভাবনা, আমাদের কোনো বিপদে পড়তে হবে না। তুই তো সবার আগে ঝোলাবি, একটা ওই বটু সোনা তো কোনো কাজেই লাগে না, কিছুই করতে পারে না। ও জামাইবাবু ওরকম করে কেন বলছো? কেন শাড়িগুলো পুড়িয়ে দেয়নি বুঝি? ওই নদিয়া পর্যন্ত যায়নি? যাকে যাক, আমি আর তোমাদেরকে কিছু বলবো না, তোমরা যা ভাবো তাই করছো। না না না, এই শোনো শোনো শোনো, বলছি শোনো না, বলছি 10 লাখ টাকা একবার ভেবে দেখো, রাজি হয়ে যাও না গো। বুঝতে পারছি 10 লাখ টাকা, কিন্তু জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওর ডিসচার্জ প্রসেস হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, টাকাটা দিলেই হয়ে যাবে। রিসেপশনে, রাইট? ইয়েস। বলদা
বল। তোমার কাছে কোনো টাকা নেই না? কেন, জোগাড় করে আনতে পারি। কি হলো ফুলকি? ভম্বলদা, ফুলকি কি বলছো গো? আসলে ফুলকির একটু সংকোচ হচ্ছে, আসলে ওর মান সম্মান একটু বেশি। ও বুঝি রোহিতের থেকে টাকা নেবে না? স্বাভাবিক। কি স্বাভাবিক মেজো কাকি? তুমি না সত্যিই পারো। আরে বাবা, আমাদের ভাইকে তো আমরা চিনি, ওর খুব মাথা গরম। না হয় অকারণে একটু বকাবকি করে ফেলেছে ফুলকিকে, আবার রাজ্যকে তো সেবা শুশ্রূষাও করেছে, তার জন্য ফুলকি ভাইয়ের থেকে টাকা নেবে না? তোর ভাই যদি ফুলকিকে শুধু বকাঝকা করতো তাহলে কিন্তু ফুলকির মন খারাপ হতো না। ও ফুলকিকে অপমান করেছে, আর সেটাই কষ্টের লাবু। আমি যদি ফুলকির জায়গায় থাকতাম আমিও তাই করতাম। কোন সাহসে রে, কোন সাহসে ওই ছেলেটা অশোকনগরে গিয়ে ওদের সম্পর্ক শেষ হয়ে গেছে এই সমস্ত কথা বললো বলতো? আর দাদা যখন ওকে ডেকে বোঝাতে গেলেন তখন কি বললো? আমি বাড়ি থেকে চলে যাব, আমার ভালো লাগছে না। না না, আমি কিন্তু ফুলকির পক্ষে। ওর কি একটা মান সম্মান নেই? দিদি দোয়ালেটা শাশুড়ি আর বৌমার যা যা কথা বলার ছিল বলা হয়ে গেছে। এবার ফুলকি বাড়ি যাবে, নবাবগঞ্জের বাড়ি। না না মা, স্যারকে বোঝাও, আমি যাবো না বাবা। একদম চুপ করে থাকো, আর একটাও কথা বললে না এবার কান মোলা খাবে। অনেকক্ষণ ধরে তোমার পাকামো সহ্য করছে, কিন্তু নেহাত শরীর অসুস্থ তাই কিছু বলিনি। কিন্তু এবার আর একটাও কথা না, চুপচাপ গিয়ে গাড়িতে বসবে, তারপর নবাবগঞ্জের বাড়িতে যাবে। তোমরা এসো, আমি ওকে নিয়ে গাড়িতে যাচ্ছি, তমাল ওয়েট করছে। বাবা তুমি বোঝাও না স্যারকে, আমি যাবো না। ভোমল দা, কিপ ইয়োর মাউথ শাট। বলেছি না, আর কোনো পাকা পাকা কথা নয়, হাত যেন টেপে না যায়। গাড়িতে ওঠার পর আমি খুলে দেবো। সরো, এসো তোমরা। কি হলো, কি চিন্তা করছো? আর তো কোনো চিন্তার কোনো কারণ নেই, ফুলকি নিজের বাড়িতেই চলে গেল। বড্ড কাঁচা কাজ হয়ে গেল রে ভম্বল। ভাবছি ক্ষতিপূরণটা চাইলাম না কেন, চাইলেই হতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার কিন্তু তোমার ভালোভাবে রেস্ট নিতে হবে, আর ওষুধগুলো ঠিকঠাক ভাবে খেতে হবে, কেমন? না কথা শুনলে কিন্তু খুব বকা দেবো। কি রে পারো? একদম তাই। হ্যাঁ, ফুলকিকে বাঁদিকের রুমেই নিয়ে যা। এই দাঁড়া দাঁড়া, কি বললি? বাঁদিকের ঘর মানে তোর ঘরে? এই যে বৌদি, শুনলে তো ছেলে কি বললো? মাই ফাদার, সার্কাস আফটার সার্কাস হ্যাপেনিং। না মানে এই রোহিত টক করছিল যে ও নাকি ম্যারেজটা মানে না, আবার এই রোহিত টক করছে যে ফুলকি নাকি ওর রুমে স্টেইং। আমি তো কিছু আন্ডারস্ট্যান্ডই করতে পারছি না। তার মানে রোহিত তুমি ম্যারেজটা মানছো তো? না মানছো না? বাবা রোহিত, ইউ ওয়ান্ট হোয়াট? হ্যাঁ, একটু যদি টক করো। আমার ওই একই প্রশ্ন কাবেরী, রোহিত কি চায়? ও কি সত্যি এই বিয়েটা মেনে নিচ্ছে? কেন বলো তো আমার ভাইটাকে শুধু শুধু এরকম ভাবে লজ্জায় ফেলছো তোমরা? হ্যাঁ, এখন থাক না এসব আলোচনা। না পারমিতা, এটা একটা পরিবার, আমাকে জানতেই হবে রোহিত এই বিয়েটা মেনে নিচ্ছে কিনা। ও যদি এই বিয়েটা মেনে নেয় তাহলে নিজের বউকে কিভাবে ও বাপের বাড়িতে ফেলে রেখে আসতে পারে?
ঝগড়া হতে পারে, সন্দেহ হতে পারে, তাই বলে এইভাবে দুম করে একটা সম্পর্ক ভেঙে দেওয়া যায় নাকি? বৌদি, তা ভাই খুব বিপদে পড়েছে, মুখটা দেখো, কথাই বলতে পারছে না। দিদি, স্যার তো আমাকে জোর করে আনলো। আমি কিন্তু বাদিকের ঘরে থাকবো না, আমি তোমার ঘরে থাকবো। তুমি তো বলেছো, বলো আমি তোমার ঘরে থাকলে তোমার কোনো অসুবিধে নেই। না, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার বর যখন তোমার দেখাশোনা করতে চাইছে, তখন আমি তোমাকে কি করে আমার ঘরে নিয়ে যাব বলো তো? আমি নিজেই নিজেকে দেখে রাখতে পারি দিদি, আর কেউ যদি চায় আমার মুখে টেপ লাগিয়ে আমার দেখাশোনা করবে, সেটা হবে না। আমাকে কথা না বলতে দিলে আমার দম বন্ধ হয়ে যাবে। আমি তোমার ঘরে গেলাম। বেশ হয়েছে, যখন খুশি বিয়ে মেনে নিলাম, যখন খুশি বিয়ে ভেঙে দিলাম। এরকম হয় নাকি? এরকম কখনো হয় না রোহিত, কখনো না। বাবা রোহিত, ভেরি কেয়ারফুল কিন্তু, হ্যাঁ না, মিনিং এই গালটা তো অতটাও সিম্পল না, কোথা থেকে আবার কি হয়। দেখ রোহিত, তোকে একটা সোজা কথা বলে রাখছি, রাগটা কিন্তু তোকে ভাঙাতে হবে। হ্যাঁ ভাই, আমরা আছি, সাপোর্টে থাকবো, কিন্তু ফুলকির রাগটা তোকে ভাঙাতে হবে। কি বৌদি, কিছু ভুল বলছি বলো? না না, একদম ঠিক বলেছো। ঠিক আছে। এই দাবাই বলছি, তোর না একটা ছবি তুলি, বুঝলি তো, তোর মুখটা দেখার মতন হয়েছে। এই পিয়াল, তুই না বড় বার বেড়েছিস, আর কি মারছিস আমার সাথে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা সবাই এই ঘরেই থেকো, কিন্তু আমি একা একা থাকতে পারবো না। আর তাছাড়া এই বাড়িতে তো একটা বাঘ আছে, তার তর্জন গর্জন শুনতে আমি একদমই ইচ্ছুক নই। ওইসব তর্জন গর্জন এখন সব বন্ধ, ঠিক আছে? ফুলকি, তুমি যেমনটি আছো তেমনটি থাকবে, ঠিক আছে? একদম ভয় পেয়ে নরম হয়ে যাবে না। ডক্টর ফুলকিকে সময় মতো খাবার আর ওষুধ খেতে বলেছে। এই ফাইলে সব আছে, রাখলাম। ভেবেছিলাম এসব ঝামেলা নিজেই সামলাবো, কাউকে জ্বালাতন করব না, কিন্তু ফুলকি দাসের যখন এত মান সম্মান আছে, তখন তোমাদের জ্বালাতন করতেই হচ্ছে। তোমরাই বলো না আমি তোমাদের জ্বালাতন করেছি? না, আমরা তো ভালোই ছিলাম, বেশ হইচই করছিলাম। আমাদের কে জ্বালাতে এলো? আমার বাড়ির লোকেরাই এই অপদার্থ মেয়েটার কথায় ওঠবোস করছে। খুব ভালো। আর কি কি যে দেখতে হবে কে জানে। এনিওয়ে বৌদি, তোমার এই আদরের ছোট বোনকে বলো যেন বেশি হইচই করে আর বিপদ না বাড়ায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফুলকির খাবারটা নিয়ে আসছি। এই ওকে বেশি স্ট্রেন দিস না। আচ্ছা ঠিক আছে। এই একটা কথা আছে, শোনো শোনো। এই যে ফুলকি এমন একটা জেদ ধরে রেখেছে না, মানে ভাইকে পাত্তা টাত্তা দিচ্ছে না, এটা কিন্তু ভাইকে বেশ নড়িয়ে দিচ্ছে। কি বলিস? হ্যাঁ, এই যে শোনো ফুলকি, তোমার এই তমাল দাদা একদম ঠিক কথা বলেছে। তুমি কিন্তু ওর কথা অনুযায়ী চলবে। দুদিনে না তোমার খ্যাপা স্যার একেবারে শুধরে যাবে। কি বলছো গদি ভাই? স্যারকে শুধরাবো আমি? স্যার কত বড়, কত কিছু জানে। আর তাছাড়া স্যার তো বলেই দিয়েছে এই বিয়েটা স্যার মন থেকে মানে না। আর মানবেই বা কেন বলো? আমি কি স্যারের যোগ্য? আজকের দিনটা আমি বিশ্রাম করব, কাল থেকে আমি কাঠির দোকানে কাজে লাগবো। সে কি? হ্যাঁ গো দিদি, রোজগার তো করতে হবে বলো। আমাদের মতন পরিবারে শরীর খারাপ হলে দিনের পর দিন বসে থাকলে চলবে না। ফুলকি, তোমার কি মাথাটা একেবারে গেছে? এই শরীরে তুমি কাজে যাবে? বৌদি ওকে বলে দাও, ওর যদি কাজ করতেই হয় তাহলে ও যেন আমাদের সুপার স্টোরে কাজ করে। ওসব কোনো কাঠির দোকানে আমি ওকে যেতে দেবো না। বলছি ফুলকির খাবারটা তো আনতে হবে, চল। দিদি, এই পাকা মেয়েটাকে একটা কথা বলে দে, সব সিদ্ধান্ত ও নিজে নিতে পারে না। মানে আমি যখন সবার সামনে ওর দায়িত্ব নিয়েছি, তখন আমি যেটা বারণ করব সেটা যেন ও না করে। বলে দিস ওকে।
মাথা আমার এমনি গরম আছে, আর যেন গরম না করায়। কিন্তু আমি তো কাঠের কাজটাতে হ্যাঁ বলে দিয়েছি। কিন্তু আমি বারণ করছি, বারণ করছি তো, কথা শুনবে। দেখেছো তোমরা, আমাকে আবার সুপারস্টোরে কাজ করতে হবে। ভাবতে পারছো কি পরিমাণে বকা খেতে হবে? আমার তো ভাবলে একেবারে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। খাবার কান্না পাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছেলে বউরা সত্যি নির্লজ্জ, একেবারে নির্লজ্জ। মানে অন্যায় করে সেটা আবার মুখ বাজিয়ে বলতে আসে। ভদ্রভাবে কথা বলছে, সেটা তোমাদের ভালো লাগছে না? না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই মুহূর্তে বেরিয়ে যাবে। পরিষ্কার করে শুনে রাখো, এতদিন যখন কর্তামশাই তোমাদের বিরুদ্ধে কথা বলতেন তখন আমার ভালো লাগতো না, না লাগতো না। আমি তোমাদের হয়ে কথা বলতাম, কিন্তু আজকে না, হ্যাঁ আজকে আমার লজ্জা করছে। তোমাদের মতো কুলাঙ্গারকে পেটে ধরেছি বলে আজকে আমার ঘেন্না করছে। ছি ছি ছি। আমি মা হয়ে তোমাদের বলছি, তোমাদের সঙ্গে আমরা কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। মা, বাড়াবাড়ি করো না। দাঁড়া না, দাঁড়া দাঁড়া, উত্তেজিত হচ্ছিস কেন? মা শোনো, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই সম্পর্ক রাখতে চাইবো না বললে তো আর সম্পর্ক রাখা যাবে না, এটা হবে না। যত যাই হোক, তোমরা আমাদের বাবা মা, মাথায় রাখতে হবে। আর জানি যে এই ভিডিওটা তোমরা ইচ্ছে করে বানাওনি, এটা বানিয়েছো এই রাঙা বউয়ের বুদ্ধিতে। যেটা আমাদের বিপদে ফেলতে পারো, আমাদের উপর প্রতিশোধ নিতে পারো, সেই কারণে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা কাজ করো, একটা পাল্টা ভিডিও করে তোমরা ক্ষমা চেয়ে নাও। তাহলেই মিটে যায়। নাহলে একটা কথা খুব পরিষ্কার করে মাথায় রেখো, এই যে তোমাদের এখানে সব সংসার পেতে বসা না, সব ঘুচিয়ে দেবো আমি। না না, বল, আরো ভালো করে বল, সবাই শুনুক। তোদের মুখ থেকে আরো কি কি কুকথা বেরোতে পারে, বল। সব আছে এখানে, সব কিছু রেকর্ডিং আছে। আশা থেকে এখন যে শাসাচ্ছি, সব কিছু রেকর্ডিং আছে। কুশবাবু, কুশবাবু এসে থেকে অকারণ অশান্তি করে যাচ্ছে। সবটাই দেখলাম বাকি, এবার সবাই বাকিটা দেখবে। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। ভালো ভালো যদি এখান থেকে না বেরিয়ে যাস, তাহলে কিন্তু এক্ষুনি ভিডিওটা আপলোড করে দেবো। বেরিয়ে যা বলছি এখান থেকে। বড় কথা, তুই যেখানে দাঁড়িয়ে আছিস না, এখানে দাঁড়িয়ে এক হাঁক দিলে বস্তির সমস্ত লোক জড়ো হয়ে যাবে, সেটা ভাল লাগবে? আমাদের লোকের সঙ্গে পাঙ্গানিতে আসেন না, আমরা কিন্তু সহ্য করবো না। শোনোদা, চেপে যা। এখানে বেশি কিছু করলে হিতে বিপরীত হতে পারে। চল। এই দাঁড়াও, এসব নিয়ে যাও। আমার এই সংসারে কারো ভিক্ষের দান থাকুক, সেটা আমি চাই না। এইগুলো তোলো, নিয়ে দূর হও এখান থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা নিজের পায়ে দাঁড়াতে চাও তো? সংসার চালানোর জন্য কারোর মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাও না? সে তো চাই, কিছু করতে পারলে আমাদের সংসারটাই তো একটু সচ্ছল হতো। দেখো, আমরা সবাই মিলে ভেবেচিন্তে তো একটা উপায় বের করতেই পারি, যাতে দুটো পয়সা রোজগারের জন্য আমাদের এমন কোনো কাজ না করতে হয় যা আমাদের মান সম্মানে বাধে। তুমি এসব কথা কেন বলছো আমি খুব ভালো করে বুঝতে পারছি পাখি। এই সব কথাগুলো
বলা যত সহজ না, কাজে করা ঠিক ততটাই কঠিন। সুমাদি, তুমি তোমার পরিবারের সবার পাশে দাঁড়ানোর জন্য দোকান করেছো, আরো কত কিছু করেছো, কিন্তু সবাই তোমার মতো হয় না পাখি। আর তোমার পরিবারের মতো সবার পরিবার হয় না, আর সবার মনের জোর তোমার মতো হয় না। আরে তুই এত উত্তেজিত কেন হচ্ছিস বলতো? পাখি কি বলছে আগে শুনি আমরা। এসব কথা শুনে সময় নষ্ট করে কোনো লাভ নেই দিদি। আমাদের জীবন যেমন চলছে তেমনই চলবে, এটাই ভবিতব্য। চলো চলো এখান থেকে চলো। আমাকে কিচ্ছু বোঝাতে এসো না পাখি। বলছি পাখি তো ভুল কিছু বলেনি। দেখুন, ও তো আপনাদের ভালোর জন্যই বলেছে না। মানে ও বলতে চেয়েছে যে দেখুন, অর্থ উপার্জনের জন্য যদি কোনো সৎ পথ বেছে নেওয়া যায়, তার জন্য যদি কিছু শেখা যায়, সেটা তো অন্যায় কি, তো ভালো জিনিস। এই বয়সে এসে কি আর শিখবো বলতো আমরা? শেখার কি আর কোনো বয়স আছে? হ্যাঁ গো, সত্যি কথা। এই যে দেখো, আমি এই যে এত বছর আমি সংসার করেছি, তো আমি কি ভাবতুম বলো? আমি ভাবতুম আমি সব জানি, সব শিখে ফেলেছি। কিন্তু জানো, এই এখন এই রাঙা বউয়ের থেকে আমি যে চুপি চুপি কত কিছু শিখি, শেখার কোনো শেষ নেই গো। তোমরা কি জানো? হ্যাঁ, ও কি সুন্দর সাজাতে পারে। ও বাবা, এই তো নিজের একটা বিউটি পার্লার খুলে ফেলেছিল, রাঙাবো বিউটি পার্লার। ও বাবা রে, কত মেয়ে আসতো সেখানে, কত কোণে সাজিয়েছে, কি সুন্দর লাগতো তাদের জানো। বিউটি পার্লার, হ্যাঁ, কারো সাহায্য নেয়নি, কোনো সাহায্য ছাড়া নিজে নিজে করেছে, নিজের চেষ্টায়। বড়মা কেমন গর্ব করে বলছেন সবাইকে আমার সাজানোর কথা, রাঙাবো বিউটি পার্লারের কথা। এই তো আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এই বাকি, তুমি তো সবাইকে সাজানোটা শেখাতে পারো, মানে তুমি যে সাজাও ওনাদের তো শেখাতে পারো। হ্যাঁ কুশবাবু, তুমি তো মন্দ বলনি গো। এখানে তো অনেকেই আছে যারা বড় বড় বিউটি পার্লারে খরচ দিতে পারে না। তাহলে ওনারা যদি এই কাজটা শিখে নিয়ে এটাকে পেশা করতে পারে, তাহলে তো বাকিদের অনেক সুবিধা হয়। বলো রুমা, তুই রাগ করিস না, কথাটা আমরা একবার শুনেই দেখি না, হয়তো আমাদের ভালোই হবে। হ্যাঁ রে রুমা, আমাদের তো একটু সময় ছাড়া আর কিছুই দেওয়ার নেই, একবার চেষ্টা করলে ক্ষতিটা কি? তাহলে সেই কথাই রইলো, তোমরা সবাই আমার কাছে সাজানো শিখবে, কেমন? আমরা শিখবো যে কিভাবে সমস্ত জিনিসপত্র বানাতে হয়, ব্যবহার করতে হয়, সব শিখে নেবো, কেমন? শিখে গেলে তোমরা ইচ্ছা করলে সাজানোর কাজও করতে পারো। রুমাদি, তোমরা আমার উপর একটু ভরসা করে দেখো, তোমরা কেউ ঠকবে না, কেউ ঠকবে না। হ্যাঁ, আমরা শিখবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব বড় অনর্থ ঘটে গেছে কানাই। কংস জরাসন্ধের সাহায্যে সেই কালে পৌঁছে গেছে, যে কালে ওর বিনাশকারী দেবকী এবং বসুদেবের অষ্টম পুত্র জন্ম নিয়েছিল। বর্তমানে সেই বালকের কোনো অনিষ্টও করতে পারেনি, কিন্তু অতীতে গিয়ে সেই বালককেও হত্যা করতে চাইছে। আপনি কি বলছেন গুরুদেব? যদি কংস এটা সত্যি করে ফেলে, তাহলে তার বিনাশ করা অসম্ভব হবে। হ্যাঁ কানাই, যদি অতীতে গিয়ে কংস সত্যই সেই শিশুকে হত্যা করে, তবে কংস অমর হয়ে যাবে, আর চিরজীবনের মতন এই সৃষ্টিতে তার অধর্মের সাম্রাজ্য স্থাপিত হবে। গুরুদেব, তাহলে তো আমাকে অতীতে গিয়ে কংসকে এই অনর্থ করা থেকে আটকাতে হবে। হ্যাঁ কানাই, জরাসন্ধ কংসের শ্বশুর, যে তার নিজের সিদ্ধি দ্বারা সময় চক্রের বিপরীতে গিয়ে কংসকে ওই কালে পাঠিয়েছে। তোমাকে সেই কালচক্রের অনুষ্ঠান ভাঙতে হবে। ওই কালচক্রের অনুষ্ঠান ভেঙে গেলেই কংস স্বয়ং অতীত থেকে বর্তমানে চলে আসবে। তাহলে আমাকে অনুমতি দিন গুরুদেব, কারণ আমাদের কাছে সময় খুবই কম। পাপী কংস ধীরে ধীরে ওই শিশুর দিকে এগিয়ে যাচ্ছে। চলুন গুরুদেব, তাড়াতাড়ি চলুন। আমি তো তোমাকে এটাও বলতে পারছি না যে দেবী দেবকীর অষ্টম সন্তান হলে স্বয়ং তুমি। কোথায় লুকিয়ে বসে আছো?
অর্থাৎ বালক জন্ম নিয়েছে। বোন বোন বোন, প্রিয় বোন আমার, আমি মামা হয়ে গেছি 8ম বার। বোন বল না, কোথায় আমার ভাগ্নে? দেখ, আমি 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 ওকে আমার কোলে নিয়ে শূন্যে ছুঁড়ে ছুঁড়ে খেলা করাতে চাই। শেষবার, কথা দিচ্ছি, এরপর আর কখনো এরকম করবো না। বল না। অর্থাৎ এখানে মহারাজ বসুদেব নেই, আর না আছে ওই শিশু ক্ষীর সাগরে সুখ নিদ্রায় শয়নকারী। সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছ তুমি। কংস, বসুদেব ওই বালককে এখান থেকে নিয়ে মথুরার বাইরে যাবার আগে আটকাও ওকে। সময় নষ্ট করো না জামাতা। আমি বর্তমান থেকে অতীতে এসেছি নিজের ভুল সংশোধন করতে। আমার হত্যাকারী অবশ্যই মরবে চক্রধারী। গুরুদেব তো আমাকে এই স্থানের কথাই বলেছিলেন। জরাসন্ধ কাঞ্চন পর্বতে ব্রহ্মাদেবের তপস্যা করেছিল। সেখানেই সে তাঁর থেকে ভূত, ভবিষ্যৎ, বর্তমান যে কোনো কালে প্রবেশ করবার বর লাভ করেছিল। নিশ্চয়ই সে এই অনুষ্ঠানও কাঞ্চন পর্বতেই করছে। এটাই তো কাঞ্চন পর্বত, কিন্তু এখানে না জরাসন্ধ আছে, না তার কোনো অনুষ্ঠান। ওটা তো কোনো আসুরিক শক্তি মনে হচ্ছে। নিশ্চয়ই জরাসন্ধ ওখানেই আছে। আমাকে এক্ষুনি গিয়ে দেখতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।